ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের 118 নম্বর পেজের গণিতের স্কুল নম্বর 2 এর প্রশ্নগুলি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। স্কুল নম্বর 2 এর একের দিকেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। সত্য না মিথ্যা লিখো। এ এবং বি মূলদ সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটি মূলদ সংখ্যা হবে। দেখো এটা সত্য হবে, আমি এখানে লিখে দিচ্ছি সত্য। একের 2 দেখেছে 1225-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। দেখো আমি অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে 1225, তো 1225-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে, তাহলে আমি এখানে দেখো 1225-কে ভেঙে নিচ্ছি। 1225-কে ভাঙলে তাহলে কী হচ্ছে দেখো, তাহলে এটা 5-এই দিয়ে দিচ্ছি আমি এখানে। 5 দিলে কত হচ্ছে 5 2 10, 5 4 20, 5 5 25 হয়ে গেলো। আবার 5 দিয়ে দাও, 5 4 20, 5 9 45, 7 দিয়ে দাও, 7 7 49 হয়ে গেলো। তাহলে তোমরা এখানে লিখবে যে 5 গুণিতক 5 গুণিতক 7 গুণিতক 7। দেখো এখানে যদি আমি একটা 5 গুণ করি আর এখানে যদি একটা 7 গুণ করি তাহলে কী হবে, এই সংখ্যাটা তাহলে পূর্ণ ঘন সংখ্যা হয়ে যাবে। দেখো এখানে যদি আমি এখানে কী আছে, এখানে 5 স্কোয়ার আর এখানে 7 স্কোয়ার হয়েছে, তাহলে এখানে যদি আমি আর একটা 5 গুণ করে দিই আর একটা 7 যদি গুণ করে দিই তাহলে কী হবে, তাহলে 5 সাথে 35 হয়ে যাচ্ছে। তাহলে 35 গুণ করলেই কিন্তু এই সংখ্যাটা তাহলে পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে এখানে কি লিখব যে অতএব 35 গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে কি একের 2-এর দাগে। এবার একের 3-এর দাগে দেখো, একের 3-এর দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোন দুটি কোণ পরস্পর পূরক কোণ। দেখো এখানে যেই দুটি কোণ যোগ করলে 90 ডিগ্রি হবে সেই দুটি কোণই কিন্তু পরস্পর পূরক কোণ হবে। দেখো এখানে 22.5 ডিগ্রি, একের দিকে 22.5 ডিগ্রি আর 67.5 ডিগ্রি। দেখো এই দুটো যোগ করলে কিন্তু 90 ডিগ্রি হয়েছে, তাহলে এই এর অপশানটি তাহলে সঠিক হবে। বুঝতে পেরেছ? এবার দেখো একের 4 দিকে সঠিক উত্তরটি নির্বাচন করো। কোনো কোণের মান তার পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোণটির পূরক কোণের মান কত। এখানে অপশান দেওয়া আছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও ডির দিকে আছে কোনোটাই নয়। তাহলে দেখো এর উত্তরটা হবে কোনোটাই নয়, ডির দাগে। একের 5-এর দিকে কী আছে, পাশের ছবিতে কোন এওপি কোন বিওপি এর চেয়ে 140 ডিগ্রি বেশি হলে কোন এওপি ও কোন বিওপি এর মান কত হবে। দেখো অঙ্কটা সহজ, আমি অঙ্কটা করে দিচ্ছি। তোমাদের বইতে যেরকম ছবিটা আছে সেম একই রকম ছবিটা আমি খাতায় এঁকে নিচ্ছি, এখানে সলভ করে দিচ্ছি। তাহলে একের 5-এর দাগে এখানে দেওয়া আছে এরকম একটা ছবি দেওয়া আছে, এখানে এ, এরকম একটা ছবি দেওয়া আছে ও বি, আর এখানে দেওয়া আছে কি পি। তাহলে দেখো এখানে বলা আছে কি, এখানে বলা আছে কোন এওপি কোন বিওপি এর থেকে 140 ডিগ্রি বেশি। তাহলে কোন এওপি এর মান হচ্ছে যে কোন বিওপি এর সঙ্গে 140 ডিগ্রি যোগ করলে কোন এওপি হয়, এটা লেখা আছে। তাহলে দেখো আমরা কি জানি, তাহলে এই কোণ যুক্ত এই কোণ দুটো যোগ করলে 180 ডিগ্রি হবে, মানে এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাই আমি এরকম লিখতে পারি যে কোন এওপি যুক্ত কোন বিওপি ইকুয়াল টু 180 ডিগ্রি। আমি এই কথাটা এখানে লিখে নেব। তাহলে কি লিখব যে অতএব কোন এওপি যুক্ত কোন বিওপি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা আমরা জানি, আমি এটা তোমাদের বুঝিয়েছিলাম। এবার দেখো এবার কোন এওপি এর মান হচ্ছে কি বিওপি যুক্ত 140 ডিগ্রি, এটা তোমার বইতে বলা আছে। তাই আমি এখানে লিখে নেব কি এওপি এর জায়গায় আমি এই কথাটা লিখে নেব, কী লিখব কোন বিওপি যুক্ত 140 ডিগ্রি। এবার বিওপি তো যেরকম ছিল সেরকম বসিয়ে দেবো, কোন বিওপি লিখলাম ইকুয়াল টু 180 ডিগ্রি করে দিলাম। বুঝতে পেরেছ? বা এবার দেখো দুটো বিওপি কোণ চলে এসছে, তাই আমি যোগ করলে তাহলে কত হবে 2 ইন্টু কোন বিওপি ইকুয়াল টু এই 140টা এদিকে চলে আসবে,
এদিকে আছে 180 ডিগ্রি, ওটা উপরে আসলে মাইনাস 140 ডিগ্রি হয়ে গেল। বা 2 ইন্টু কোণ বিওপি ইকুয়াল টু, তাহলে দেখো 180 থেকে 140 ডিগ্রি বাদ দিলে কত হয়, 40 ডিগ্রি হয়ে যায়, 40 ডিগ্রি হয়ে গেল। বা কোণ বিওপি ইকুয়াল টু তাহলে কত হবে, 40 ডিগ্রি বাই 2 হয়ে গেল। বা কোণ বিওপি ইকুয়াল টু তাহলে কত হবে, কাট করে দাও তাহলে 20 হয়ে যাচ্ছে, তাহলে 20 ডিগ্রি। তাহলে দেখো বিওপি এর কোণের মানটা তাহলে কত হলো, তাহলে এই কোণটির মান হলো কত, 20 ডিগ্রি। তো বোঝা গেছে। তোমার এখানে বলা আছে কোণ এওপি ও বিওপি এর মানটা কত, তাহলে আমি বিওপি এর মানটা পেয়ে গেলাম। এবার আমি এওপি এর মানটা বার করব, তাহলে কি লিখব, যে অতএব কোণ বিওপি এর মানটা আমি পেয়ে গেছি। এবার এওপি এর মান দেখো, বিওপি এর সঙ্গে 140 যোগ করলে হয় এওপি, তাহলে আমি কি লিখব, যে অতএব কোণ এওপি ইকুয়াল টু, তাহলে বিওপি তো 20 ডিগ্রি আমি পেয়ে গেছি, তাহলে 20 ডিগ্রি যুক্ত এর সঙ্গে আমি 140 ডিগ্রি যোগ করে দেবো, তাহলে কি করব, 140 ডিগ্রি সমান তাহলে কত হচ্ছে 160 ডিগ্রি। তাহলে কোণ এওপি এর মান 160 ডিগ্রি আর কোণ বিওপি এর মান কত, 20 ডিগ্রি। তাহলে অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 1-6 দাগে, 1-6 দেখিয়েছে পাশের ছবি থেকে x ডিগ্রির মান নির্ণয় করো। তাহলে এখানে তোমাদের বইতে যেরকম ছবিটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি ছবিটা তুলে নিচ্ছি। দেখো এটা x ডিগ্রি, 45 ডিগ্রি, 2x ডিগ্রি, এগুলো যোগ করলে কিন্তু কি, এটা হচ্ছে এক সরল কোণ, এও বি কোণ মানে কি এক সরল কোণ, তাহলে এগুলো সবগুলোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি 180 ডিগ্রি ইকুয়াল টু এইগুলোর যোগফল লিখতে পারি আমি। তাহলে আমি এখানে কি করব, আমি ছবিটা এঁকে নিচ্ছি, তোমার বইতে যেরকম আছে, তোমার বইতে এরকম ছবিটা দেওয়া আছে, এখানে লেখা আছে এ ও বি সি ডি দেওয়া আছে। এটা আছে x ডিগ্রি, এটা আছে 45 ডিগ্রি, আর এটা আছে 2x ডিগ্রি। তোমার বইতে প্রশ্ন দিয়েছে ওই x ডিগ্রির মানটা কত, এটা আমাদের বার করতে হবে। দেখো আমি কি বললাম, তাহলে এই কোণটা যুক্ত এই কোণটা যুক্ত এই কোণটা, তাহলে এই তিনটি কোণের মানটা তাহলে কি, তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি আমরা জানি। তাই আমি এখানে লিখে নেব যে x ডিগ্রি যুক্ত 45 ডিগ্রি যুক্ত 2x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। বুঝতে পেরেছো, 180 ডিগ্রি মানে এক সরল কোণ। এবার আমি তিনটে যোগ করে নিচ্ছি, দেখো তাহলে x ডিগ্রি আর 2x ডিগ্রি দুটো যোগ করলে কত হচ্ছে, 3x ডিগ্রি হয়ে গেল, যুক্ত 45 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। বা 3x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা উপাস চলে আসবে, তাহলে মাইনাস 45 ডিগ্রি হয়ে গেল। বা এবার দেখো 3x ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দেবো, এখানে 10 থেকে 5 গেলে 5 হয়ে গেল, এখানে কত আছে 7 আছে, 7 থেকে 4 গেলে 3 হয়ে গেল, তাহলে 135 ডিগ্রি হয়ে গেল। বা x ডিগ্রি ইকুয়াল টু তাহলে 135 ডিগ্রি বাই 3 হয়ে গেল। বা x ডিগ্রি ইকুয়াল টু 3-4 12 আর 1 হলো 3-5 15, তাহলে 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে x ডিগ্রির মানটা তাহলে কত বেরোলো, 45 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 1-7 দাগে, 1-7 দেখিয়েছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে প্রস্থ কত হবে। তাহলে আমি আগে ছবিটা এঁকে নিচ্ছি। এখানে বলা আছে যে, আমি এখানেই করে দিচ্ছি অঙ্কটাকে। এখানে বলা আছে ধরো এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের বলা আছে যে পরিসীমাটা হচ্ছে 24 সেন্টিমিটার, তাহলে চারদিকে পরিসীমা কত, 24 সেমি, এটা বলা আছে। এবার দৈর্ঘ্যটা বলা আছে 9 সেমি, মানে এই দৈর্ঘ্যটা কত আছে, 9 সেমি দেওয়া আছে। তাহলে প্রস্থটা কত হবে এটা আমাদের বার করতে হবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে তোমরা লিখবে যে আয়তক্ষেত্রের, আমি 1-7 থেকে অঙ্কটা করছি, তোমরা লিখবে যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান 24 সেমি। বোঝা গেছে? এবার দৈর্ঘ্য দিয়েছে 9 সেন্টিমিটার, এটা নেব, দৈর্ঘ্য সমান 9 সেমি। এবার প্রস্থটা কত আমাদের বার করতে হবে, তাহলে আমি অর্ধ পরিসীমা বার করে নেব। তাহলে কী লিখবো, যে অর্ধ পরিসীমা
সমান 24/2 সেমি সমান 12 সেমি। এবার প্রস্থ সমান, তাহলে কত হবে? অর্ধ পরিসীমা থেকে দৈর্ঘ্য বাদ দিলে প্রস্থ পাওয়া যায়। তাহলে কি লিখব? যে 12 - 9 সেমি সমান 3 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে প্রস্থটা তাহলে কত? 3 সেন্টিমিটার হয়ে গেল। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 1-এর 8-এর দাগে। 1-এর 8-এ দেখেছে শূন্যস্থান পূরণ করো। পাইচিত্রের তথ্যগুলিকে প্রকাশ করা হয় ড্যাশের মাধ্যমে। এর উত্তরটা হবে বৃত্তকলার মাধ্যমে। আমি লিখে দিচ্ছি এখানটায় বৃত্তকলা। বৃত্তকলা, তাহলে বৃত্তকলার মাধ্যমে পাইচিত্রের তথ্যগুলি প্রকাশ করা হয়। 2-এর দেখেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1-এর দেখেছে রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এখানে যে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটিতে যে রেখাঙ্কিত অংশটা করা আছে এর ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে। দেখো অঙ্কটা খুবই সহজ। 2-এর 1-এর দাগে তোমাদের বইতে যেরকম ছবিটা দেওয়া আছে আমি সেরকম ছবিটা এঁকে নিচ্ছি। এরকম একটা আয়তক্ষেত্রের ছবি দেওয়া আছে। এখানে ছোট করে একটা ছবি দেওয়া আছে। এটা দেওয়া আছে এখান থেকে এইটুকু দেওয়া আছে 8 সেন্টিমিটার, বাকিটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। এবার এখান থেকে এইটুকু দেওয়া আছে 7 সেন্টিমিটার, এই অংশটা 7 সেন্টিমিটার, আর বাকি অংশটা দেওয়া আছে এটা হচ্ছে 8 সেন্টিমিটার। এবার আমাদের বার করতে হবে এই যে ফাঁকা অংশটা, এই অংশটার ক্ষেত্রফল আমাদের বার করতে হবে, যেটা আমি রেখাঙ্কিত করলাম। এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে আয়তকার চিত্র। তাহলে আয়তকার চিত্রের দৈর্ঘ্যটা আর প্রস্থটা বার করে নেব। তাহলে এখানে লিখব যে আয়তকার চিত্রের দৈর্ঘ্য, আচ্ছা আমি নিচে লিখে নিচ্ছি, দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে দৈর্ঘ্য। দেখো 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার যোগ করলে এর পুরো দৈর্ঘ্যটা হয়ে যাবে। তাহলে কত লিখব? 7 + 8 সেমি সমান 15 সেন্টিমিটার। তাহলে আয়তকার চিত্রের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এবার প্রস্থটা 8 আর 3 যোগ করে নেব। তাহলে কী লিখব? প্রস্থ সমান 8 + 3 সেমি সমান 11 সেন্টিমিটার। এই আয়তকার চিত্রের ক্ষেত্রফলটা আমি বার করে নেব। তাহলে কী লিখব? যে আয়তকার চিত্রের ক্ষেত্রফল, আয়তকার চিত্রের ক্ষেত্রফল সমান, তাহলে কত হচ্ছে? দৈর্ঘ্য বার করেছিলাম 15 সেন্টিমিটার, প্রস্থ বার করেছিলাম 11 সেন্টিমিটার। এখানে কী লিখব? বর্গ সেমি। এবার 11 × 5 = 55, 5 হাতে 5, 11 × 11, 11 × 5 = 16, তাহলে 165 বর্গ সেন্টিমিটার। তাহলে টোটাল আয়তকার চিত্রটির ক্ষেত্রফল আমি পেয়ে গেছি। এবার যে ফাঁকা অংশটা আছে, ফাঁকা অংশের ক্ষেত্রফলটা বার করে নেব। এখানে ফাঁকা অংশের প্রস্থ দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে কি লিখব? লিখব ফাঁকা অংশের দৈর্ঘ্য সমান 7 সেন্টিমিটার, ফাঁকা অংশের প্রস্থ, ফাঁকা অংশের ক্ষেত্রফলটা বার করে নেব। তাহলে ফাঁকা অংশের ক্ষেত্রফল সমান 3 × 7 বর্গ সেমি সমান 21 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো পুরোটার ক্ষেত্রফল থেকে যদি আমি ফাঁকা অংশের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে কি লিখব? যে অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, তাহলে কি বললাম? পুরোটার ক্ষেত্রফল থেকে আমি ফাঁকা অংশের ক্ষেত্রফলটা বাদ দেব সমান, তাহলে পুরোটার ক্ষেত্রফল কত বার করেছিলাম? 165 বার করেছিলাম, বিযুক্ত এবার ফাঁকা অংশের ক্ষেত্রফল বার করলাম কত? 21 বর্গ সেন্টিমিটার বার করেছি। তাহলে কি লিখব? 21 বর্গ সেমি। এবার বিয়োগ করে দাও, বিয়োগ করলে তাহলে কত? 5 থেকে 1 গেলে 4 হয়ে গেল, এখানে 6 থেকে 2 গেলে 4 হয়ে গেল, আর 1 1 বসে গেল, তাহলে 144 বর্গ সেন্টিমিটার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে দেখো 2-এর 2-এর দাগে। 2-এর 2-এর দাগে গেছে 2a - 2/a + 1
ইকুয়াল টু 0 হলে এ কিউব মাইনাস 1/a³ প্লাস 2 এর মান নির্ণয় করো। তাহলে আমি অঙ্কটা তুলে নিচ্ছি। অঙ্কটা দেওয়া আছে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এ কিউব মাইনাস 1/a³ প্লাস 2 এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমাদের করতে হবে। তাহলে দেখো আমি এই অঙ্কটা মানে এইটাকে আগে তুলে নিচ্ছি এটাকে। তাহলে কী করবো যে 2a মাইনাস 2/a প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এই দুটো থেকে আমি 2 কমন নিয়ে নেব। তাহলে বা আমি 2 কমন নিয়ে নিলাম। 2 কমন নিলে এখানে কী থাকে a মাইনাস 1/a থেকে গেল প্লাস 1 ইকুয়াল টু 0 করে দিলাম। এবার আমি এই 1টাকে ওপারে নিয়ে নেব। তাহলে কি করব দেখো বা a মাইনাস 1/a ইকুয়াল টু, তাহলে এটাকে যদি ওপারে নিই তাহলে কি -1 হয়ে গেল, আর এখানে 2 করে নিলাম এখানটায়। বা a মাইনাস 1/a ওইটার মান বার করে নিচ্ছি, তাহলে -1/2 হয়ে গেল। এই দুটা এইদিকে চলে এলো, ভাগের আকারে চলে এলো। এবার আমি কি করব উভয় পক্ষে ঘন করে দেব। তাহলে কী করব a মাইনাস 1/a হোল কিউব করলাম ইকুয়াল টু -1/2 হোল কিউব করে দিলাম। তাহলে উভয় পক্ষকে আমি ঘন করে দিচ্ছি। এখানে কি লিখব যে উভয় পক্ষকে ঘন করে পাই। বোঝা গেল? এবার দেখো তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্রটা আমি এখানে বসাবো। তাহলে a মাইনাস b হোল কিউবের সূত্রটা কি a কিউব মাইনাস 1/a³। তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু 1/a। তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। a মাইনাস b মানে a মাইনাস 1/a হবে ইন্টু a মাইনাস 1/a হয়ে গেল। এবার এখানে দেখো ইকুয়াল টু, এখানে দেখো -1/2 হোল কিউব ছিল, এটাকে যদি 3 বার গুণ করে তাহলে কী হবে মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাস হয়ে যায়, আর 1/2কে 3 বার গুণ করলে 1/8 হয়ে যায়। তাহলে বুঝতে পেরেছ? এবার আমি এটাকে সরল করে নিচ্ছি। দেখো এর মান মানে এটা কেটে দিলাম। বা এবার এখানে দেখো a কিউব মাইনাস 1/a³ মাইনাস এখানে 3 বসিয়ে দিলাম। এবার দেখো a মাইনাস 1/a এর মানটা আমি কী বার করেছিলাম এখানে, দেখো এখানে a মাইনাস 1/a এর মান বার করেছিলাম -1/2। তাহলে এখানে -1/2 বসিয়ে দিলাম ইকুয়াল টু -1/8 হয়ে গেল। এবার দেখো তাহলে বা a কিউব মাইনাস 1/a³, এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। 2 মানে 3 আর -1/2 এটা গুণ করলে তাহলে প্লাস 3/2 হয়ে গেল ইকুয়াল টু -1/8। যেরকম ছিল সেরকম লিখে দিলাম। এখানে আমি দেখো a মাইনাস 1/a এর মানটা বসেছি, তাই আমি এখানে কি লিখে নেব যেহেতু a মাইনাস 1/a ইকুয়াল টু -1/2। বোঝা গেল? এবার আমি এটাকে ওপারে নিয়ে নিচ্ছি। তাহলে কি লিখব বা a কিউব মাইনাস 1/a³ ইকুয়াল টু, এটাকে ওপারে নিয়ে নেব। তো নিলে তাহলে কী হবে -1/8 মাইনাস 3/2। তাহলে এদিকে প্লাস 3/2 ছিল, এরপরে আনলাম আমি, তাহলে -3/2 হয়ে গেল। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি। তাহলে এখানে কি করব এখানে লিখব যে ইকুয়াল টু a কিউব মাইনাস 1/a³। আমি অঙ্কটা এদিকে তুলে নিচ্ছি, এখানে বা হবে ইকুয়াল টু হবে না, বা ইকুয়াল টু তাহলে এদিকে তাহলে আমি লিখেছিলাম 1/8 মাইনাস 1/3 লিখেছিলাম। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি। কী লিখব যে বা a কিউব মাইনাস 1/a³ ইকুয়াল টু, দেখো 8 আর 2 লসাগু 8 হয়ে গেল। তাহলে 8 একে 8, 1 একে 1, তাহলে -1 হয়ে গেল। মাইনাস 8কে 2 দিয়ে ভাগ করলে 2 4 এ 8, 4 3 এ 12 হয়ে যাবে, তাহলে -12 হয়ে গেল। বা a কিউব মাইনাস 1/a³ ইকুয়াল টু -1 আর -12 -13/8 হয়ে গেল। এবার দেখো আমি যদি উভয় পক্ষকে আমি 2 যোগ করে নেব, তাহলে কি করব আমি তাহলে উভয় পক্ষের সঙ্গে 2 যোগ করব। তাহলে a কিউব মাইনাস 1/a³ প্লাস 2 করে নিলাম ইকুয়াল টু -13/8 প্লাস 2 করলাম। তাহলে আমি উভয় পক্ষের সঙ্গে 2 যোগ করলাম। তাহলে এখানে লিখব কি যে উভয় পক্ষের সঙ্গে 2 যোগ করে পাই।
পাই, তাই যোগ করলাম। এবার দেখো বা এখানে কি ছিল, এ কিউব মাইনাস 1/a³ প্লাস 2 ইকুয়াল টু যোগ করে নেবো। এই 2-এর তলায় কিছু মানে 1 আছে, তাহলে 1 আর 8 লসাগু 8 হয়ে গেল। 8 একে 8, 1 ভাগফল, -13 একে -13 প্লাস 8 2-এ 16 হয়ে গেল। এবারে কী হলো, তাহলে সরল আমি করে নিচ্ছি তাহলে এটাকে, তাহলে এটা যেরকম সেরকম লিখে নেবো, a³ মাইনাস 1/a³ প্লাস 2 ইকুয়াল টু 16 থেকে 13 বাদ দিলে 14 15 16 3 হয়ে গেল, 3 আর 8 হয়ে গেল। তাহলে তোমাদের বইতে কী ছিল, a³ মাইনাস 1/a³ প্লাস 2 এর মানটা কত, তাহলে এর মানটা কত বেরোলো 3/8, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 2-এর 3-এর দেখে, 2-এর 3-এ দেখেছে 81x⁴ প্লাস 2কে 3x মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত হবে। দেখো তোমাদের বইতে যেরকম অঙ্কটা আছে সেম একই রকমভাবে আমি খাতায় অঙ্কটা তুলে নিচ্ছি। এখানে লেখা আছে 81x⁴ প্লাস 2, এটাকে ক দিয়ে ভাগ করতে হবে, ভাজিতক 3x মাইনাস 1 দিয়ে ভাগ করতে হবে। 3x মাইনাস 1 করলাম। এবার এখানে দেখো 81x⁴, দেখো এখানে পাওয়ার কিন্তু 4 আছে আর এখানে সংখ্যা আছে, তাহলে পাওয়ার 4-এর পরে মানে পেছনের দিকের সংখ্যাটা তাহলে পাওয়ার কত হবে, তাহলে পাওয়ার 3, এরপরে পাওয়ার 2 আছে, এরপরে পাওয়ার 1 আছে, তারপরে সংখ্যা আছে, তাহলে 4 পাওয়ার 3 পাওয়ার 2 পাওয়ার 1 পাওয়ার সংখ্যা। বুঝতে পেরেছো, মানে আমি এই তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে বলে আমি এরকম পাওয়ারগুলোকে 0 0 করে লিখে নিলাম। বুঝতে পেরেছো, মানে এক্সের পাওয়ার 4, এক্সের পাওয়ার 3, এক্সের পাওয়ার 2, এক্সের পাওয়ার 1 আর একটা সংখ্যা। বুঝতে পেরেছো, এবার আমি ভাগ করব। এবার দেখো 3x মাইনাস 1 আছে, তাহলে আমি এখানে x⁴ আনাতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে 3x সঙ্গে। আমি যদি 27x³ দিয়ে গুণ করে দিই তাহলে 81x⁴ হয়ে যাবে, তাহলে আমি এখানে কী লিখবো, 27x³ এখানে লিখলাম। তাহলে 27x³ দিয়ে যদি গুণ করে 27 × 3 = 81 হয়ে গেল, 81x⁴ হয়ে গেল। এবার মাইনাস 1-এর সঙ্গে 27x³ দিয়ে গুণ করলে তাহলে কী হবে, -27x³ হয়ে গেল। এবার আমি বিয়োগ করে দিচ্ছি, সাইন চেঞ্জ করে দিলাম, মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস করলাম। এবার দেখো এটা কেটে গেল। এবার এখানে কী হচ্ছে, যেহেতু মাইনাস ছিল প্লাস করে দিচ্ছি, তাহলে 27x³ পার হয়ে গেল, +0 +0 +2 তুলে নিলাম। তাহলে দেখো আমাকে এই পুরোটাকে 3x মাইনাস 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো প্রথম আছে 27x³, এখানে আছে 3x, তাহলে 3x এর সঙ্গে কত দিয়ে গুণ করলে 27x³ হবে। আমি যদি 9x² দিয়ে গুণ করে দিই তাহলে 27x³ হয়ে যাবে, তাহলে এখানে কী হলো +9x², তাহলে 9x² দিয়ে গুণ করলে তাহলে কত হচ্ছে, দেখো 9 × 3 = 27x³ হয়ে গেল, 27x³ হয়ে গেল। এবার -9x² লিখে নিলাম, যেহেতু আমি বিয়োগ করব তাই এখানে প্লাস ছিল, এখানে সাইনটা চেঞ্জ করে দিলাম, মাইনাস করলাম, এখানে মাইনাস ছিল প্লাস করে দিলাম সাইনটা। এবার দেখো এটা কেটে গেল, তাহলে এখানে কী হবে, এখানে মাইনাস ছিল প্লাস করেছি, তাহলে 9x² করলাম, +0 +2 করলাম। এবার দেখো তাহলে এই অংশটাকে আমাকে 3x মাইনাস 1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3x এর সঙ্গে কত গুণ করলে 9x² হয়ে যায়, তাহলে 3x দিয়ে গুণ করতে হবে, তাহলে +3x, তাহলে 3x দিয়ে গুণ করলে 3 × 3 = 9x² হয়ে গেল। এবার দেখো -1-এর সঙ্গে 3x গুণ করলে কী হবে, -3x হয়ে যাবে, তাহলে -3x আমি করলাম। এবার আমি সাইনটা চেঞ্জ করে দেবো, এখানে প্লাস সাইন ছিল এখানে মাইনাস করে দিলাম। এবার দেখো এখানে মাইনাস ছিল প্লাস করলাম সাইন, তাহলে দেখো এটা কেটে গেল। এবার এটা হচ্ছে কি, মাইনাস ছিল প্লাস করেছি, তাহলে 3x + 2 হয়ে গেল। এবার আমি এখানেও 3x আছে, এখানেও 3x আছে, তাহলে 1 দিয়ে তাহলে গুণ করব, তাহলে এখানে কী করব, +1 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কী হবে, 3x সঙ্গে +1 গুণ করলে কী হবে, 3x হয়ে যাবে, -1 হয়ে গেল। এবার এখানে সাইন চেঞ্জ করব আমি, এখানে প্লাস ছিল মাইনাস, এখানে প্লাস ছিল এখানে মাইনাস করে দিলাম আমি সাইনটা। এবার মাইনাস ছিল প্লাস করলাম সাইনটা, তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে থাকলো কি, দেখো এখানে সাইনটা মাইনাস ছিল আমি প্লাস করে দিয়েছি, তাহলে 2 আর 1 কত হবে, তাহলে 3 হয়ে গেল। তাহলে তো ভাগফল তাহলে আমাদের কত বেরোলো, 27x³ + 9x² + 3x + 1, আর ভাগশেষ কত বেরোলো 3। তাহলে এখানে আমি কি লিখবো, যে অতএব নির্ণেয় ভাগফল ইকুয়াল টু 27x³ + 9x² + 3x + 1, তাহলে ভাগশেষ 3, তাহলে কী লিখবো, যে ভাগশেষ
সমান 3। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 2-4 দাগে, 2-4 দেখেছে সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভিতরের চারদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয় তবে তিনি কত বর্গমিটার জায়গার উপর বাড়ি করেছেন। ছবিটা আমি এঁকে নিচ্ছি খাতায়, ছবি দিয়ে একটু বুঝে নিই। দেখো তোমাদের বইতে বলা আছে এরকম একটা আয়তক্ষেত্রাকার জমির কথা বলা আছে। এবার বলা আছে কি সমরবাবু তার আয়তক্ষেত্রাকার জমি, তো এটা একটা আয়তক্ষেত্রাকার জমি, এর ভিতরের চারদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে সে বাড়ি বানাবে। তাহলে ভেতর দিকে এরকম 4 মিটার জায়গা ছেড়ে দিচ্ছে সে চারিদিকে। তাহলে এটা হচ্ছে 4 মিটার, এটা 4 মিটার, এটা 4 মিটার, এটাও 4 মিটার। তাহলে ভিতরের চারদিকে সে 4 মিটার জায়গা ছেড়ে কিন্তু সে বাকি অংশে বাড়ি বানাবে। প্রশ্ন বলা আছে যে জমিটির দৈর্ঘ্য 40 মিটার, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে কত 40 মিটার। এবার প্রস্থ বলা আছে কত 22 মিটার, তাহলে এটা হচ্ছে এটা প্রস্থ 22 মিটার। এবার প্রশ্ন বলা আছে তিনি কত বর্গমিটার জায়গার উপর বাড়ি করছেন, মানে যে অংশটা ভেতরের অংশটা এটা সে বাড়ি করছে, তাহলে এটা কতটা বর্গমিটার জায়গায় সে বাড়ি বানাবে এটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো আমি 4 মিটার জায়গা বাদে আমি বাকি অংশের দৈর্ঘ্যটা বার করবো আগে, আর প্রস্থটা বার করে নেব। এবার এইটার ক্ষেত্রফল বার করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি লিখব, লিখব আয়তক্ষেত্রাকার জমির ভেতরের চারিদিকে 4 মিটার জায়গা বাদে বাকি অংশের দৈর্ঘ্য। তাহলে কত হবে বলো দেখি, এদিকেও 4 মিটার জায়গা বাদ দেওয়া হচ্ছে, এটাও 4 মিটার জায়গা বাদ দেওয়া হচ্ছে। তাহলে এমনি দৈর্ঘ্য ছিল 40 মিটার, তাহলে আমি কি লিখবো যে 40 বিযুক্ত 4 গুণিতক 2 মিটার। বোঝা গেল কি বললাম? তাহলে 40 বিযুক্ত 8 মিটার সমান তাহলে কত হবে 32 মিটার দৈর্ঘ্যটা বেরিয়ে পড়লো। একই রকমভাবে আমি প্রস্থটা বার করে নেব। প্রস্থ সমান, তার প্রস্থ ছিল 22 মিটার, তাহলে কী লিখবো যে 22 বিযুক্ত 4 গুণিতক 2 মিটার, তাহলে কী হবে সমান 22 বিযুক্ত 8 মিটার। তাহলে বিয়োগ করে দাও, 4 1 14, তাহলে 14 মিটার। তাহলে যে অংশটা বাড়ি বানাচ্ছে তার দৈর্ঘ্য পাওয়া গেল, তার প্রস্থ পাওয়া গেছে। এবার এখানে কী লিখব, অতএব বাড়ি তৈরি করা জায়গার ক্ষেত্রফল সমান 32 গুণিতক 14 বর্গমিটার সমান, এটাকে গুণ করলে উত্তর হয়ে যাবে 14 দিয়ে 28-এর 8 হাতে 2, 14 3 42, 43 44, তাহলে কত 448 বর্গ মিটার। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 3-এর দাগে, 3-এ দেখেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3-এর একে দেখেছে a + 9/a = 3 হলে a³ + 27 এর মান নির্ণয় করো। তাহলে অঙ্কটা আমি তুলে নিচ্ছি। এখানে বলা আছে 3-এর একের দাগে লেখা আছে a + 9/a = 3 হলে a³ + 27 এর মান নির্ণয় করো, এটা বলা আছে। দেখো আমি এটাকে আগে তুলে নিচ্ছি। তাহলে প্রথমটা যা আছে সেটা তুলে নেব। তাহলে কী লিখবো যে a + 9/a = 3, বা আমি এটাকে সরল করে নিচ্ছি। দেখো এর তলায় কিছু নেই মানে 1 আছে, 1 আর এর লসাগু a হয়ে গেল। এবার এর সঙ্গে গুণ করলে a² হয়ে যায়, প্লাস একে a দিয়ে ভাগ করলে ভাগফল তাহলে কত হবে 1 হয়ে যাবে, 9-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে তাহলে 9 হয়ে যাবে, = 3 হয়ে গেল। বা এটা আমি কোনাকুনি গুণ করবো, এর তলায় কিছু নেই মানে 1 আছে, এই কোণটা আগে গুণ করবো আমি, তাহলে a² + 9 = 3a হয়ে গেল। বা a², এটাকে আমি উপরে নিচ্ছি, -3a + 9 = 0,
এবার আমি এ কিউব প্লাস 27 এর মানটা বার করব। আমি এখানে জায়গা নেই বলে পাশে করে দিচ্ছি। এখানে তোমরা লিখবে যে এখন লিখবে যে এ কিউব প্লাস 27 ইকুয়াল টু এ কিউব প্লাস 27কে ভেঙে নাও, তাহলে 3-র উপর কিউব দিলে 27 হয়ে যায়, 3 3 9 3 27 হয়ে গেল। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি মানে কি? বি মানে 3 আছে, তাহলে এ বি মানে 3 করলাম, এ ইন্টু 3 করেছি প্লাস 3 স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝতে পেরেছো? এই সূত্রটা আমি ভেঙে নিলাম। এবার আমি সূত্রটাকে সরল করে নিচ্ছি। তাহলে এ প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 করে দিলাম। দেখো এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 এর মানটা কতবার করেছিলাম? 0। তাহলে ইকুয়াল টু এখানে কী করবো? তাহলে এ প্লাস 3 ইন্টু 0 করলাম। যেহেতু এর মানটা বার করে নিয়েছি আমি এখানে লিখবো যে যেহেতু কোনটা এটার মান 0, এখানে লিখে নেব যেহেতু এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইকুয়াল টু 0। এটা আমি যেহেতু বার করেছিলাম তাই এখানে 0 বসালাম, তাই এখানে লিখে নিলাম। ইকুয়াল টু দেখো 0-র সঙ্গে যাই গুণ করবো তাহলে 0ই হয়ে যাবে। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরে দেখো 3-এর 2-এর দাগে 3-এর 2-এর দাগে কী আছে? উৎপাদকে বিশ্লেষণ করো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে অঙ্কটা আমি তুলে নিচ্ছি খাতায়। অঙ্কটা দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এবার আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। ইকুয়াল টু এ স্কোয়ার লিখলাম, এবার আমি মাইনাস বি স্কোয়ার তুলে নিলাম, প্লাস 2bc লিখলাম, মাইনাস সি স্কোয়ার লিখে নিলাম। এবার দেখো এখান থেকে এইটুকু পর্যন্ত একটা সূত্র হয়ে যাচ্ছে। ইকুয়াল টু আমি এ স্কোয়ার লিখলাম, আর এখান থেকে আমি মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। মাইনাস কমন নিলে তাহলে কী থাকবে? বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার হয়ে গেল। এবার স্কোয়ার লিখলাম মাইনাস, এটা কার সূত্র? এটা হচ্ছে কি বি মাইনাস সি হোল স্কোয়ারের সূত্র, লিখে নিলাম। এবার এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে চলে এসছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি এখানে দ্বিতীয় বন্ধনী করব। তাহলে এ প্লাস এখানে লিখবো বি মাইনাস সি, বন্ধন শেষ করবো। তাহলে এ প্লাস বি করলাম, আবার লিখবো কি এ মাইনাস বি মাইনাস সি করলাম। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রের আকারে লিখে নিলাম আমি। এবার আমি দ্বিতীয় বন্ধনগুলো তুলে দেবো, প্রথম বন্ধনটা শুধু লিখব। তাহলে প্রথম বন্ধন দিলাম এ প্লাস বি মাইনাস সি হয়ে গেল। এবার বন্ধনটা তুলে দিচ্ছি একই রকম এ মাইনাস বি, এটা মাইনাস মাইনাস গুণ হলে প্লাস হয়ে যাবে সি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 3-এর দাগে 3-এর দাগে অঙ্কটা কী আছে? উৎপাদকে বিশ্লেষণ করো। 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। তো অঙ্কটা আমি খাতায় তুলে নিচ্ছি। অঙ্কটা দেওয়া আছে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। দেখো এখানে আমি প্রথমে এই 28টাকে ভেঙে নেব। তাহলে কি করব? আমি 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 27x কিউব প্লাস এক্স কিউব করে নিলাম, মানে এই 28x কিউবটাকে আমি ভেঙে নিলাম। এবার দেখো এখান থেকে এইটুকু পর্যন্ত একটা সূত্রের আকারে আছে, সেই সূত্রটা আমি এখানে লিখে নেব। তাহলে আমি প্রথমে 1 কিউব করে দিলাম, প্লাস 9x করলাম, প্লাস 27x স্কোয়ার করলাম, প্লাস এই 27x কিউবটাকে ভেঙে নিচ্ছি, 3x এর হোল কিউব করে দিলাম, প্লাস এক্স কিউব করে দিলাম। এবার আমি এ কিউব আর বি কিউব পেয়ে গেছি। এবার মাঝখানেগুলো সহজেই পেয়ে যাব। তাহলে কী করবো? 1 কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু এটা কি এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, মানে এটা হবে 3x হয়ে গেল। তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মানে কি 3x এর হোল স্কোয়ার প্লাস বি কিউব মানে কি হবে 3x এর হোল কিউব প্লাস এক্স কিউব। তাহলে দেখো এখান থেকে এইটুকু পর্যন্ত একটা সূত্রের আকারে চলে এসছে। কী সূত্র? এ প্লাস বি হোল কিউবের সূত্রের আকারে চলে এসছে। তাহলে সেটা আমি লিখে নেব। তাহলে কি বলবো? 1 প্লাস 3x এর হোল কিউব করলাম, প্লাস এক্স কিউব বসিয়ে দিলাম। এবার এটা দেখো এ কিউব প্লাস বি কিউবের এখানে সূত্রের আকারে চলে এসছে। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রের আকারে আমি ভেঙে নেব। তাহলে প্রথমে আমি কী লিখবো? এটা এ,
তাহলে 1 প্লাস 3x এ প্লাস বি মানে এক্স হয়ে গেল, তাহলে এ প্লাস বি করলাম। এবার কী করবো, এ স্কোয়ার মানে কি 1 প্লাস 3x এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ এটা বি, তাহলে কী লিখবো 1 প্লাস 3x এটা হচ্ছে এ, বি মানে এক্স হয়ে গেল, প্লাস এক্স স্কোয়ার করে দিলাম। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা এ কিউব প্লাস বি কিউব সূত্রের আকারে চলে এসছে। এবার আমি এটাকে একটা বন্ধনের মধ্যে লিখে নেব, ইকুয়াল টু করলাম, তাহলে 1 প্লাস 3x প্লাস এক্স করলাম। এবার এখানে দেখো যদি এগুলো না থাকে তাহলে এখানে কী লেখা আছে, দেখো 1 মাইনাস 3x এর হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে এটা আমার চলে এসছে এখানে, তাহলে এটা আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে ভেঙে নেব। তাহলে এখানে কী লিখবো 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 3x করলাম প্লাস 3x এর হোল স্কোয়ার করে দিলাম, এখানে দ্বিতীয় বন্ধন করে দেবো। এবার কি করব দেখো আমি এটাকে সরল করে নিচ্ছি, মাইনাসের সঙ্গে 1 গুণ করলে এখানে মাইনাসে 1 এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম, 1 এর সঙ্গে এক্স গুণ করলে এক্স হয়ে গেল। এবার প্লাস মাইনাসে মাইনাস করলাম, 3x এর সঙ্গে এক্স গুণ করলে 3x স্কোয়ার হয়ে গেল, প্লাস এক্স স্কোয়ার করে দিলাম, এখানে দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম। এটা কিন্তু দ্বিতীয় বন্ধনী ইকুয়াল টু, এবার এটাকে আমি সলভ করে নিচ্ছি, 1 প্লাস 3x এর এক্স যোগ করলে কি 4x হয়ে গেল প্রথম বন্ধনী। এবার এখানে কি এটাকে আমি সরল করে নিচ্ছি, 1 স্কোয়ার মানে কি 1 হবে, প্লাস 3 দিয়ে 6x হয়ে গেল, প্লাস 9x স্কোয়ার হয়ে গেল, মাইনাস এক্স মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার করে দিলাম। এবার আমি এটাকে সরল করে নেব, এটা যেরকম তুলে নেব, তাহলে 1 প্লাস 4x হয়ে গেল। এবার এখানে কি আছে দেখো 1 লিখে নিলাম, 6x আর মাইনাস এক্স তাহলে কী হবে প্লাস 5x হবে, তাহলে প্লাস 5x করে নিলাম। এবার এখানে দেখো 9x স্কোয়ার আর এক্স স্কোয়ার তাহলে 10x স্কোয়ার হয়ে গেল, 10x স্কোয়ার থেকে মাইনাস 3x স্কোয়ার যদি সরল করি তাহলে কী হবে প্লাস 7x স্কোয়ার হয়ে যাবে, তাহলে প্লাস 7x স্কোয়ার করে দিলাম। অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে বোঝা গেছে। এবার দেখো 3 আর 4 দিকে, 3 আর 4 দিকে অঙ্কটা কী আছে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। তাহলে অঙ্কটা আমি খাতায় তুলে নিচ্ছি। এখানে অঙ্কটা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। এবার দেখো আমি এ কিউব প্লাস বি কিউব দেওয়া আছে, আমি এ কিউব প্লাস বি কিউবটাকে এটাকে সূত্রের আকারে ভেঙে নিচ্ছি। তাহলে কী লিখবো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার লিখে দিলাম। কোনটা এটাকে ভেঙে নিলাম, এটুকু ভেঙলাম, আর বাকি এটা যেরকম প্লাস প্লাস করলাম, আর এটাকে আমি ভেঙে নিচ্ছি। দেখো এটাকে ভাঙবো কি এ প্লাস বি করলাম আর এ প্লাস বি হোল স্কোয়ার করলাম। কেন করলাম, এখানে কিউবটাকে ভেঙে নিলাম, 2 আর 1 3, তাহলে এর পাওয়ার তাহলে কি মোট 3টে এ প্লাস বি হোল কিউব মানে কি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি থাকতো। আমি এটাকে অঙ্কটা করার সুবিধার্থে আমি এরকম এটাকে এখানে হোল স্কোয়ার করলাম, এখানে এ প্লাস বি করে দিলাম। এবার দেখো এই দুটো থেকে এ প্লাস বি একটা কমন আসবে, তাই আমি এখানে কি করব, তার এ প্লাস বি কমন নিলাম। এবার এখানে দেখো এটা যেরকম সেরকম বসিয়ে দেবো, দ্বিতীয় বন্ধন করলাম, এখানে করব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার করলাম, বন্ধন শেষ করলাম। এবার এখানে দেখো এটা এ প্লাস বি, এখানে কী আছে প্লাস করলাম, এটা এ প্লাস বি হোল স্কোয়ার ছিল, আমি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার বসিয়ে দিলাম, দ্বিতীয় বন্ধন শেষ করলাম। ইকুয়াল টু, এবার এখানে যা ছিল তাই লিখব, এ প্লাস বি লিখে দিলাম। এবার এটা দ্বিতীয় বন্ধন করে নিলাম, এটা যার যেরকম ছিল সেরকম বসিয়ে দেবো। তাহলে কী লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার করলাম, বন্ধন শেষ করলাম, প্লাস এটা দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের আকারে চলে এসছে, এটা লিখে নেব। তাহলে কী লিখবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলাম, দ্বিতীয় বন্ধন শেষ করলাম। ইকুয়াল টু এখানে এ প্লাস বি বসিয়ে দিলাম। এবার এখানে এটাকে সব একটা বন্ধনের মধ্যে আমি রেখে দেবো, মানে এই দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী সবগুলো তুলে দেবো, দিয়ে একটা বন্ধনের মধ্যে রাখবো। তাহলে প্রথম বন্ধন দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার করলাম, প্লাস এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করে দিলাম। ইকুয়াল টু এখানে হচ্ছে কি এ প্লাস বি করলাম। এবার এখানে দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার, তাহলে কি 2 এ স্কোয়ার হয়ে গেল। এবার মাইনাস এ বি প্লাস 2ab, তাহলে কী হবে প্লাস এ বি হয়ে গেল। এবার বি স্কোয়ার আর বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার হয়ে গেল। অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরে দেখো 4 দাগে, 4 দেখেছে একটি পুতুল তৈরির উপকরণ খরচের তালিকা নিম্নরূপ। এখানে একটা ছক দেওয়া আছে। এবার এই নিচে লেখা আছে কি যে উপরিক্ত তথ্যগুলির সাহায্যে পাইচিত্র অঙ্কন করো। তো তোমাদের বইতে যেরকম দেওয়া আছে আমি খাতায় সেরকম তুলে নিচ্ছি। দেখো তোমাদের বইতে যেরকম ছকটা ছিল সেম একই রকমভাবে আমি ছকটা খাতায় তুলে নিয়েছি। এখানে আজকে আছে উপকরণ
আর খরচ। উপকরণের জায়গায় আছে কালার পেপার, রং, কাঁচি, তুলো, পিচবোর্ড। খরচের জায়গায় লেখা আছে কি 18 টাকা, 24 টাকা, কাঁচির জায়গায় এখানে দেওয়া আছে 50 টাকা, তুলো 12 টাকা আর পিচবোর্ড 16 টাকা দেওয়া আছে। এবার মোট খরচ কত হয়েছে সেটা আমি একে তুলে নেব। তাহলে কি লিখব, যে মোট খরচ সমান, তাহলে 18 যুক্ত 24 যুক্ত 50 যুক্ত 12 যুক্ত 16, এখানে টাকা লিখে নেব, ইকুয়াল টু আমি যোগ করে নিচ্ছি 6 2 8 8 4 12 12 8 20 শূন্য, হাতে 2 আর 1 3 4 5 4 9 10 11 12, তাহলে কত হলো 120 টাকা। দেখো কালার পেপার কেনার খরচটা কত, 18 টাকা এখানে দেওয়া আছে, এটা আমি ভগ্নাংশে বার করে নেব। তাহলে এখানে লিখব কি কালার পেপার কেনার খরচ কত হবে, তাহলে 18 বাই এখানে টোটাল বেরিয়েছিল কত 120, 120 লিখে দিলাম, এখানে পাশে অংশ লিখে নেব। এখানে আমি কার্ড করে দিচ্ছি, 3 কেটে দাও 3 6 18, 3 4 12 শূন্য করে দিলাম। আবার আমি 2 কেটে দেবো, 2 3 6 2 2 4 শূন্য হয়ে গেল, সমান 3 বাই 20 অংশ হয়ে গেল। এবার কালার পেপার কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত বার করে নেব। তাহলে কি লিখব, যে কালার পেপার কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে 3 বাই 20 গুণিতক 360 ডিগ্রি করে দিলাম, এর একটা শূন্য কেটে দিলাম, 2 18 কার্ড করে দিলাম, 18 দিয়ে 36 18 দিয়ে 54 ডিগ্রি হয়ে গেল। এরপরে রং কেনার খরচটা কত বার করে নেব। তাহলে লিখব রং কেনার খরচ, তাহলে কত হবে, রং 24 টাকা ছিল এখানে, তাহলে 24 বাই এখানে 120 করে দিলাম, এখানে পাশে অংশ লিখে নেব। এবার 24 একে 24, 24 5 120, তাহলে 1/5 অংশ করে নিলাম। এবার রং কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রে কোণটা বার করে নেব। তাহলে কী লিখব, যে রং কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে 1/5 গুণিতক 360 ডিগ্রি করলাম, কাট করে দাও, 5 7 35 5 2 10 সমান 72 ডিগ্রি হয়ে গেল। এরপরে আছে কাঁচি, তা কাঁচি কেনার খরচটা বার করে নেব। তাহলে কী লিখব, যে কাঁচি কেনার খরচ সমান 50 বাই 120 করে দিলাম, শূন্য শূন্য কেটে দাও, সমান হচ্ছে 5/12 অংশ। এবার কাঁচি কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত বার করে নেব। তাহলে কী লিখব, যে কাঁচি কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে, তাহলে 5/12 গুণিতক 360 ডিগ্রি সমান, তাহলে কত হবে 12 3 36 করলাম, তাহলে 5 3 15 150 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পেরেছ। এরপরে কাঁচির পরে আছে তুলো, তাহলে কী লিখব, তুলো কেনার খরচ তাহলে তুলো কেনার খরচ 12 টাকা ছিল, তাহলে 12/120 করে দিলাম, এখানে অংশ করব, কাট করে দাও, 12 একে 12 এখানেও 12 একে 12 হয়ে যাবে, আর শূন্য করে দিলাম, তাহলে সমান, তাহলে কত হবে 1/10 অংশ হয়ে গেল। এবার কী লিখব, তুলো কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে, তাহলে 1/10 গুণিতক 360 ডিগ্রি, এর একটা শূন্য কেটে দিলাম, সমান কত হলো, তাহলে 36 ডিগ্রি। এরপরে আছে কত, পিচবোর্ড লেখা আছে, তাহলে পিচবোর্ড কেনার খরচটা এখানে 16 টাকা দেওয়া আছে, তাহলে কি লিখব, যে পিচবোর্ড কেনার খরচ
পিচবোর্ড কেনার খরচ সমান 16/120, এখানে লিখব অংশ। এবার আমি 4 কেটে দিচ্ছি, 4 4 16 হয়ে গেল, 4 3 12 শূন্য হয়ে গেল। আবার 2 কেটে দাও, 2 2 4, 2 15, তাহলে কত হলো? তাহলে 2/15 অংশ হয়ে গেল। এবার পিচবোর্ড কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রে কোনটা বার করে নেব? তাহলে কী লিখব? পিচবোর্ড কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে? 2/15 গুণিতক 360 ডিগ্রি করে দিলাম। এবার 15তে কেটে দাও, 15 2 30 হয়ে গেল, 6 চললো, 15 4 60 সমান, তাহলে কত হচ্ছে? 24 2 48 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো বার করে ফেললাম। এরপরে আমি পাইচিত্রটা অঙ্কন করব। প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। আমি পেনে আঁকছি, তোমরা কেউ পেনে আঁকবে না, সবাই পেন্সিল দিয়ে আঁকবে। বৃত্তটা আমার আঁকা হয়ে গেল। এরপর আমি এর ব্যাসার্ধটা অঙ্কন করে নিচ্ছি। ব্যাসার্ধ আঁকা হয়ে গেল। প্রথমে দেওয়া আছে কালার পেপার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত দেওয়া আছে? 54 ডিগ্রি দেওয়া আছে। আমি 54 ডিগ্রি প্রথমে এঁকে নেব। চুয়ান্ন ডিগ্রি আঁকা হয়ে গেল। আমি এখানে লিখে নিচ্ছি 54 ডিগ্রি। এবার আমি, এটা হচ্ছে কালার পেপার, আমি এখানে একটা দাগ দিয়ে এখানে লিখে নেব কি কালার পেপার। কালার পেপার। এরপরে রং কেনা খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত দেওয়া আছে? 72 ডিগ্রি। আমি 72 ডিগ্রিটা এঁকে নিচ্ছি চাঁদার সাহায্যে। 72 ডিগ্রিটা আঁকা হয়ে গেল। আমি এখানে 72 ডিগ্রি কথাটা লিখে নিলাম। এটা হচ্ছে রং, আমি এখানে তীর চিহ্ন দিয়ে রং কথাটা লিখে নেব। এরপরে কাঁচি কেনা খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত দেওয়া আছে? 150 ডিগ্রি। আমি চাঁদার সাহায্যে এটা এঁকে নিচ্ছি। আমার 150 ডিগ্রিটা আঁকা হয়ে গেল। এখানে লিখে নেব 150 ডিগ্রি। এটা হচ্ছে কাঁচি, আমি এখানে তীর চিহ্ন দিয়ে কাঁচি কথাটা লিখে নিচ্ছি। এরপরে আছে তুলো কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 36 ডিগ্রি। আমি 36 ডিগ্রিটা চাঁদার সাহায্যে এঁকে নিচ্ছি। 36 ডিগ্রিটা আমার আঁকা হয়ে গেল। আমি এখানে 36 ডিগ্রি কথাটা লিখে নিলাম। 36 ডিগ্রি হচ্ছে তুলো, আমি এখানে তীর চিহ্ন দিয়ে তুলো কথাটা লিখে নিলাম। এরপরে আছে পিচবোর্ড কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 48 ডিগ্রি আছে। আমি এটা চাঁদার সাহায্যে এঁকে নিচ্ছি। দেখো সবশেষ যেটা দেওয়া আছে এটাই হচ্ছে পিচবোর্ড, তাহলে এটাই হচ্ছে আমাদের কত? 48 ডিগ্রি। তাই আমি এখানে তীর চিহ্ন দিয়ে পিচবোর্ড কথাটা লিখে নিলাম। এরপরে আমি এইগুলো বৃত্তচাপগুলো আমি অঙ্কন করে নিচ্ছি। আমাদের পাইচিত্রটা আঁকা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 4-এর অথবা দাগে, 4-এর অথবা দাগে কেছে অষ্টম শ্রেণীর 2টি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা করেছি। একজন একটি বিষয় পছন্দ করে। এখানে একটা ছক দেওয়া আছে। এরপরে দেওয়া আছে কি এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করো। প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজে সেই তথ্য অনুসারে পাইচিত্র তৈরি করো। আমি এই ছকটা খাতায় তুলে নিচ্ছি। দেখো তোমাদের বইতে যেরকম ছকটা ছিল সেম একই রকমভাবে আমি ছকটা তুলে নিয়েছি। তাহলে মোট কতজন ছাত্রছাত্রী সেটা আমি লিখে নেব। তাহলে কি লিখব? যে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা সমান, এগুলো সব যোগ করে নেব। তাহলে 20 যুক্ত 25 যুক্ত 27 যুক্ত 28 যুক্ত 20। এখানে পাশে কি লিখে নেব? জন কথাটা লিখে নেব। এবার আমি যোগ করে নিচ্ছি 0 8 8 8 7 15 15 5 20 20 0 হাতে 2 2 4 2 6 2 8 2 10 2 12, তাহলে 120 জন হয়ে গেল। এবার গান পছন্দ করে কতজন? 20 জন এখানে লেখা আছে। তাহলে আমি কত অংশ গান পছন্দ করে সেটা আমি বার করে নেবো এখানে। তাহলে কি লিখব? গান পছন্দ করে
তাহলে কত হবে? তাহলে 20/120, এখানে অংশও লিখে নেব, 0 0 কেটে দাও, 2 1 2, 2 6 12 সমান তাহলে কত হবে? 1/6 অংশ। তাহলে গান পছন্দ করা ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত বার করে নেব? তাহলে কি লিখব? গান পছন্দ করা ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তাহলে কত হবে? 1/6 গুণিতক 360 ডিগ্রি করে দিলাম, সমান 6 6 36 সমান হচ্ছে 60 ডিগ্রি হয়ে গেল। বোঝা গেছে? এবার কবিতা পছন্দ করে কত অংশ সেটা বার করে নেব। তাহলে কী লিখব? যে কবিতা পছন্দ করে, কবিতা পছন্দ করে তাহলে কত অংশ হবে? তাহলে 25/120 হয়ে গেল। 5 কেটে দাও, এখানে পাশে অংশ কথাটা লিখে নাও, 5 5 25, 5 2 10, 5 4 20 হয়ে গেল। তাহলে সমান তাহলে কত হলো? 5/24 অংশ হয়ে গেল। এবার কী লিখব? যে কবিতা পছন্দ করা ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত বার করে নেব? তাহলে কী লিখব? যে কবিতা পছন্দ করা ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তাহলে কত হবে? 5/24 গুণিতক 360 ডিগ্রি করলাম। এবার আমি 12তে কেটে দিচ্ছি, 12 দিয়ে 24, 12 3 36 শূন্য হয়ে গেল। আর 2 কেটে দাও, 2 15 হয়ে গেল, সমান 15 5 75 ডিগ্রি হয়ে গেল। বোঝা গেছে? এরপরে নাচ কত অংশ পছন্দ করে সেটা বার করে নেব। তাহলে কী লিখব? নাচ পছন্দ করে তাহলে কী হবে? 27/120 হয়ে গেল। এবার 3 কেটে দাও, 3 9 27, 3 4 12 শূন্য হয়ে গেল, তাহলে 9/40 অংশ হয়ে গেল। এরপরে নাচ পছন্দ করা ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত বার করে নেব? তাহলে কী লিখব? যে নাচ পছন্দ করা ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 9/40 গুণিতক 360 ডিগ্রি করে দিলাম। এর একটা শূন্য কেটে দিলাম, 4 কেটে দিলাম, 4 4 9 36 হয়ে গেল, সমান তাহলে 9 9 81 ডিগ্রি হয়ে গেল। এরপরে আছে নাটক পছন্দ করে কত অংশ বার করে নেব। তাহলে কী লিখব? নাটক পছন্দ করে তাহলে কত আছে? এখানে 28 আছে, তাহলে 28/120 করে নিলাম। 4 কেটে দাও, এখানে অংশ কথাটা লিখে নাও তোমরা, 4 7 28, 4 3 12 শূন্য হয়ে গেল, সমান 7/30 অংশ হয়ে গেল। এবার নাটক পছন্দ করা ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত বার করে নেব। তাহলে কী লিখব? যে নাটক পছন্দ করা ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তাহলে কত হবে? 7/30 গুণিতক 360 ডিগ্রি করে নিলাম, সমান এর একটা শূন্য কেটে দিলাম, 3 কেটে দাও, 3 একে 3, 3 একে 3, 3 দিয়ে 6, তাহলে 12 সাথে 84 ডিগ্রি হয়ে গেল। এরপরে নাটকের পরে কি আছে? ছবি আঁকা আছে। তাহলে ছবি আঁকা কতজন পছন্দ করে সেটা বার করে নেব। তার কি লিখব? যে ছবি আঁকা পছন্দ করেন, ছবি আঁকা পছন্দ করেন তাহলে কত হবে? 20/120 হয়ে গেল, 0 0 কেটে দাও, 2 1 2, 2 6 12 সমান তাহলে কত হবে? 1 6 অংশ হয়ে যাবে। তাহলে কি লিখব? ছবি আঁকা পছন্দের ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে?
1/6 গুণিতক 360 হয়ে গেল। এবার কাট করে দাও, 6 36 সমান হচ্ছে কত, 60। তাহলে দেখো আমাদের সবগুলো বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণগুলো বার করে ফেললাম। এরপর আমি পাইচিত্রটা অঙ্কন করছি। প্রথমে আমি একটি বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। বৃত্তটা আমার আঁকা হয়ে গেল। এরপর আমি ব্যাসার্ধটা অঙ্কন করে নেব। ব্যাসার্ধ অঙ্কন করে নিলাম। তোমাদের প্রথমে দেওয়া আছে গান পছন্দ করা ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 60 আছে। আমি 60 চাঁদার সাহায্যে অঙ্কন করে নিচ্ছি। ষাট ডিগ্রিটা আমার আঁকা হয়ে গেল। আমি এখানে 60 কথাটা লিখে নেব। এদিকে আমি তীরচিহ্ন দিয়ে গান কথাটা লিখে নিলাম। এরপরে আছে কবিতা পছন্দ করা ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 75। আমি সেটা চাঁদার সাহায্যে এঁকে নিচ্ছি। 75 আমার আঁকা হয়ে গেল। আমি এখানে লিখে নিচ্ছি 75। এবার এটা হচ্ছে কবিতা। আমি এখানে তীরচিহ্ন দিয়ে কবিতার কথাটা লিখে নিলাম। এরপরে দেওয়া আছে দেখো নাচ পছন্দ করা ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 81। আমি 81 চাঁদার সাহায্যে এঁকে নিচ্ছি। 81 আমাদের আঁকা হয়ে গেল। এখানে লিখে নেব 81। এবার এই জায়গাটা আমি লিখে নেব নাচ। এরপরে নাটক পছন্দ করা ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 84 আছে। আমি 84 অঙ্কন করে নিচ্ছি। 84 আমাদের আঁকা হয়ে গেল। আমি 84 কথাটা লিখে নিলাম। এটা হচ্ছে নাটক। আমি নিচে নাটক কথাটা লিখে নিলাম। এরপরে আছে ছবি আঁকা। ছবি আঁকার বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত দেওয়া আছে, সেটা আছে 60। আমি এখানে 60 কথাটা লিখে নিলাম। এবার এই জায়গাটায় আমি এখানে লিখে নেব ছবি আঁকা। এরপরে আমি বৃত্তচাপগুলো অঙ্কন করে নিচ্ছি ভিতরে। বৃত্তচাপগুলো আঁকা হয়ে গেল। আমাদের পাইচিত্রটা আঁকা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে দেখো 5-এর দাগে। 5-এর দাগে কি আছে, এবিসিডি একটি রম্বস আঁকো যার এবিসি কোণ 60 এবং এবি 6 সেন্টিমিটার। দেখো এখানে প্রথমে দেওয়া আছে যে এবিসি কোণ একটা 60 দেওয়া আছে আর এবি 6 সেন্টিমিটার দেওয়া আছে। আমি প্রথমে 6 সেন্টিমিটার একটি সরলরেখাংশ অঙ্কন করে নিচ্ছি। এখানে লিখে নেব 6 সেন্টিমিটার। এরপরে একটা 60 কোণ এঁকে নেব। এখানে যে কোনো একটা দাগ টানলাম। পেন্সিল কম্পাস বসিয়ে যে কোনো মাপ করে আমি একবার বৃত্তচাপ কাটলাম। এবার কাঁটাটা এখানে বসিয়ে একবার কাটলেই কিন্তু 60 হয়ে গেল। আমি দাগটা টেনে নিচ্ছি। এখানে 60 কথাটা লিখে নিলাম। এখানে নাম দেবো এ বি সি। এরপরে যেহেতু রম্বস আঁকতে বলেছে, আমি নিচে একটি বড় করে দাগ টেনে নিচ্ছি। এরপরে আমি 6 সেন্টিমিটারের মাপ করে আমি কেটে নিচ্ছি। 6 সেন্টিমিটার মাপটা নিলাম। নিয়ে নিচে যে দাগ টেনেছিলাম যেখানে, সেখানে আমি 6 সেন্টিমিটার মাপ করে কেটে নিলাম। এবার আমি এই জায়গাটায় একটা 60 কোণ অঙ্কন করে নিচ্ছি। আমি যে কোনো একটা মাপ নেব। আমি একবার বৃত্তচাপ কাটলাম, কেটে এইখানে কাঁটা বসিয়ে একবার কেটে দিলাম। আমাদের 60 আঁকা হয়ে গেল। এবার আমি দাগটা টেনে নিচ্ছি। দাগটা টানা হয়ে গেল। এখানে আমি 60 কথাটা লিখে নেব। এরপরে আমি 6 সেন্টিমিটারের মাপটা আমি আর একবার নেব। নিলাম। নিয়ে আমি এই জায়গায় বসিয়ে এদিকে কেটে নিলাম। আবার এইখানে কাটা বসিয়ে এদিকে কেটে নিলাম। আবার এই জায়গায় কাটা বসিয়ে এখানে কেটে নিলাম। এবার আমি এটা যোগ করে নেব। রম্বসটা আমাদের আঁকা হয়ে গেল। আমি এখানে নাম দেবো কি, এখানে নাম দেবো এ, এটা বি, এটা সি, এটা ডি নাম দিয়ে দেবো। আর এইখানে নাম দেবো এক্স। তাহলে দেখো এ বি সি ডি রম্বসটা আমাদের আঁকা হয়ে গেল। তাহলে তোমরা লিখবে অতএব এ বি সি ডি হলো নির্ণেয় রম্বস। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর দেখো 5-এর অথবা দাগে। 5-এর অথবা দাগে কি আছে, একটি সামান্তরিক জিও এলডি আঁকো
যার জিও 7 সেন্টিমিটার, ওএল 5.8 সেন্টিমিটার, জিএল 5.8 সেন্টিমিটার। তাহলে আমি প্রথমে 7 সেন্টিমিটার, 5.8 সেন্টিমিটার, 5.8 সেন্টিমিটার এই তিনটে সরলরেখা আমি অঙ্কন করে নিচ্ছি। প্রথমে দেওয়া আছে 7 সেন্টিমিটার, আমি 7 সেন্টিমিটার লিখে নিচ্ছি, এখানে 7 সেন্টিমিটার লিখে নেব। এরপরে আছে 5.8 সেন্টিমিটার, আমি আর একটা 5.8 সেন্টিমিটার লিখে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 5.8 সেমি, এটাও 5.8 সেমি আমি এঁকে নিলাম। প্রথমটার নাম দেওয়া আছে জিও, তারপরটার নাম দেওয়া আছে ওএল, তারপরটার নাম দেওয়া আছে জিএল। আমি নামগুলো লিখে নিলাম। এরপরে নিচে আমি একটা বড় করে দাগ টেনে নেব। আমি নিচে একটা বড় করে দাগ টেনে নিলাম। এরপরে আমি 5.8 মাপ করে কেটে নেব। আমি 5.8 মাপটা নিলাম, নিয়ে আমি এই জায়গাটাই বসিয়ে আমি এখানে এটা কেটে নিলাম। আমি দেখো এখানে নাম দেব কি, যেহেতু জিএল বললাম আমি এখানে জিএল নাম দিয়ে দিলাম। বোঝা গেছে? এরপর আমি সেই তো আমার 5.8 সেন্টিমিটার মাপটা আমার আছে, আমি এটা নিয়ে আমি এইখানে বসিয়ে আমি নিচের দিকে কেটে দিলাম। বোঝা গেল? এরপরে একই রকমভাবে আমি এই জায়গাটাই বসিয়ে আমি এদিকে কেটে নিলাম। বুঝতে পেরেছ? এরপরে দেখো আমি 7 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব। 7 সেন্টিমিটার মাপ নিলাম, নিয়ে আমি এই জায়গায় বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপর কেটে নেব এবং এই জায়গাটাই বসিয়ে এই বৃত্তচাপের উপর আমি কেটে নেব। এবার আমি এই দুটোকে যোগ করে নিচ্ছি। সরলরেখাগুলো আমি অঙ্কন করে নিলাম। আমি এবার নামটা দেব, এটা জিএল, এবার জি এটা হবে ও এল, আর এই জায়গাটা হবে ডি। তাহলে দেখো জিওএলডি সামান্তরিকটি আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে অতএব জিওএলডি হলো নির্ণেয় সামান্তরিক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী স্কুলের প্রশ্নগুলি সলভ করব।